সবাইকে আবার আমার ক্লাসে স্বাগতম। আমরা পূর্ববর্তী লেকচারে দেখেছি যে মেকানিক্যাল পাওয়ার ম্যাক্সিমাম কতটুকু আমাদের ইনক্রিজ করানো যায় বা ম্যাক্সিমাম কতটুকু মেকানিক্যাল পাওয়ার যদি বৃদ্ধি পেয়ে যায় তারপরেও আমাদের সিঙ্ক্রোনাস মেশিন সিঙ্ক্রোনিজমে থাকবে, সেটা আমরা দেখিয়েছি। এখন আমাদের মূলত যে আমরা ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ার অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করতেছিলাম, এখন আমাদের দ্বিতীয় অংশ নিয়ে আমরা আলোচনা করতে চাই, সেটা হলো থ্রি ফেজ ফল্ট। থ্রি ফেজ ফল্ট হলে কি হবে? তো আমরা একটা কনসিডার করি যে এটা হলো আমাদের অল্টারনেটর। সেই অল্টারনেটরটি দুটো প্যারালাল লাইনে ইনফাইনাইট বাসবারে আমার পাওয়ার সাপ্লাই দিচ্ছে। ওকে, ধরে নিলাম যে দুটা আইডেন্টিক্যাল প্যারালাল লাইনে আমার কি করছে, পাওয়ার সাপ্লাই দিচ্ছে। এখন এটা হলো আমাদের অল্টারনেটর বা সিঙ্ক্রোনাস জেনারেটর, আমরা এটাকে বলছি জেনারেটর। আর এটা হচ্ছে ই, অ্যাঙ্গেল হচ্ছে ডেল। আমরা এটাকে বলছি ইনফাইনাইট বাসবার, ইনফাইনাইট বাস। এখানে আমাদের যে ভোল্টেজ ভি এবং অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। তো এই থ্রি ফেজ ফল্ট নিয়ে আলোচনা করার জন্য প্রথম অংশে আমরা যে কাজটা করব, যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, সেটা হলো যে আমাদের ফল্ট যদি একদম সেন্ডিং এন্ডে হয়, যদি এই সেন্ডিং এন্ডে যদি আমাদের ফল্ট হয়, কোন একটা লাইনে, দুইটা প্যারালাল লাইনে ছিল, যে কোনো একটা লাইনে কি করা হলো যে সেন্ডিং এন্ডে ফল্ট হলো, তার মানে এক্ষেত্রে আমাদের গ্রাউন্ডিং হয়ে যেতে পারে বা যেভাবে হোক আমার এখানে কি হয়েছে যে ফল্ট হয়ে গেছে। তো আমরা যদি এই অংশের রেজিস্ট্যান্সটাকে নেগলেক্ট করি বা আমাদের যদি ইম্পিডেন্স নেগলেক্ট করি, তার মানে যেটা দাঁড়াবে যে যখন আমার এখানে ফল্ট হবে, একদম সেন্ডিং এন্ডে যদি ফল্ট হয়, তাহলে কোনো প্রকার পাওয়ারই তখন কি হবে না, আমার ইনফাইনাইট বাসবারে যাবে না, যেহেতু এটা ফল্ট হয়ে গেছে। তো আমি এই ব্যাপারটা ব্যাখ্যা দেওয়ার জন্য আবার আমরা ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ন বা যে ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ন থিওরি আছে, আমরা পাওয়ার অ্যাঙ্গেল কার্ভটা আঁকিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি। তো চিত্রে আমরা আবার একটা পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ আঁকতে চাচ্ছি। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার পিই, আমরা পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ আঁকালাম। এক্ষেত্রে মনে রাখতে হবে যে এক্ষেত্রে আমাদের ইনপুট মেকানিক্যাল পাওয়ার পিএম, এই ইনপুট মেকানিক্যাল পাওয়ার পিএমটা হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ মেকানিক্যাল পাওয়ার আমাদের এখানে কি রাখা হচ্ছে, কনস্ট্যান্ট রাখা হচ্ছে। তো আমরা ধরে নিলাম যে ইনপুট মেকানিক্যাল পাওয়ার কনস্ট্যান্ট, এবং এই অবস্থায় আমরা ইনিশিয়ালি ধরে নিলাম পিএম মেকানিক্যাল ইনপুট পাওয়ারের জন্য ডেল জিরো অবস্থায় টর্ক অ্যাঙ্গেল বা পাওয়ার অ্যাঙ্গেলে আমাদের সিঙ্ক্রোনাস মেশিনটা কি আছে, স্টেবল অবস্থায় আছে বা সিঙ্ক্রোনিজমে আছে। ওকে, আচ্ছা, এখন এই অবস্থায় আছে, সিঙ্ক্রোনিজমে আছে। এই সময় হঠাৎ করে কি হলো, ফল্ট হলো। দুটো প্যারালাল লাইনের মধ্যে যে কোনো একটা লাইন হঠাৎ করে কি হয়ে গেল, ফল্ট হয়ে গেল বা গ্রাউন্ডিং হয়ে গেল। তো যদি আমরা রেজিস্ট্যান্সকে নেগলেক্ট করি, তাহলে কোনো প্রকার তখন, যেহেতু এটা ফল্ট হয়ে গেছে, তার মানে সমস্ত পাওয়ার এদিক দিয়ে চলে যাবে। কোনো পাওয়ার আমাদের যে পি, যে পাওয়ারটা ট্রান্সমিট হচ্ছিল ইনফাইনাইট বাসবারে, সেখানে পাওয়ারটা কোনো প্রকার পাওয়ার যাবে না, অর্থাৎ পি কি হবে, 0 হয়ে যাবে। তো পি যদি 0 হয়ে যায়, এবং আমরা ধরে নিলাম যে ডেল, যেহেতু পি 0 হয়ে যাবে, আমরা জানি যে এক্সিলারেশন পাওয়ার পি ইকুয়াল টু হলো পিএম মাইনাস পি। পি যদি 0 হয়ে যায়, তাহলে এক্সিলারেশন পাওয়ার পিএম এর সমান হবে, অর্থাৎ পজিটিভ হবে, পজিটিভ এক্সিলারেশন হবে। তার মানে রোটরের স্পিড কি হবে, বাড়তে থাকবে সিঙ্ক্রোনাস স্পিড থেকে। বাড়তে থাকা মানে হচ্ছে সেটা হচ্ছে ডেলের মান, যে টর্ক অ্যাঙ্গেলটা ছিল সেটার মানও কি হবে, বেড়ে যাবে। সেটার মান যদি বেড়ে যায়, তো আমরা ধরে নিলাম যে ডেল এর মান বাড়তে বাড়তে যখন ডেল এর মান যখন বাড়তে বাড়তে ডেল 1, এই অবস্থায় আমার ফলটা কি করা হলো, ক্লিয়ার করে দেওয়া হলো। ফলটা ক্লিয়ার করে দেওয়া হলো বলতে বোঝানো হচ্ছে এখানে যে এই লাইনটা আবার পুনরায় যে আমার যে গ্রাউন্ডিং হয়ে গেছিল, ধরো যে আমরা এটাকে কোনোভাবে আবার ঠিক করে দিলাম, অর্থাৎ পূর্বোক্ত যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলে গেল, অর্থাৎ এটাকে আমরা ফলটাকে ক্লিয়ার করে দিলাম। তার মানে আগে যে ইনটেক অবস্থায় ছিল সেই অবস্থায় পুনরায় চলে গেল। কখন, যখন আমার এই যে যতক্ষণ পর্যন্ত আমার ফল্ট ছিল
ততক্ষণ পর্যন্ত অ্যাক্সিলারেশন পাওয়ার পজিটিভ হয়, রোটরের স্পিডটা সিনক্রোনাস স্পিডকে বেড়ে যাচ্ছিল, তার মানে ডেলের মানও কি হচ্ছিল, বাড়তেছিল, এবং বাড়তে বাড়তে যখন ডেলের মান বাড়তে বাড়তে যখন ডেল 1, ওই অবস্থায় আমরা কি করেছি, ফলটাকে কি করে দিয়েছি, ক্লিয়ার করে দিয়ে পুনরায় আমরা করে দিলাম কি, যে আগের যে আমাদের লাইন ছিল সেই অবস্থায় নিয়ে চলে আসলাম, ইনটেক অবস্থায় নিয়ে চলে আসলাম, ইনটেক অবস্থায় যেমন ছিল তেমন অবস্থায় নিয়ে চলে আসলাম। তার মানে এই অবস্থায় নিয়ে আসলে এখন যেটা দাঁড়াবে, যেহেতু ডেলের মান আমাদের বেড়ে গেছে, আমরা জানি পি ইকুয়ালস টু হচ্ছে ই প্রাইম ভি এক্স সাইন অফ ডেল। এই অবস্থায় যেহেতু ডেলের মান বেড়ে ডেল 1 হয়ে গেছে, তার মানে আমার ইলেকট্রিক্যাল পাওয়ারও কি হবে, বেড়ে যাবে। অর্থাৎ এই যে ডেল 1 অবস্থায় আমি ধরলাম যে আমার ফলটা ক্লিয়ার হয়ে গেছে, তার মানে এই অবস্থায় আমার ইলেকট্রিক্যাল পাওয়ারটা চলে যাবে এই বিন্দুতে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা বিন্দুগুলোর নাম দিই। ধরো এটার নাম দিলাম হচ্ছে এ, এটার নাম দিলাম হচ্ছে বি, আচ্ছা এটার নাম দিচ্ছি হচ্ছে আমরা কি নাম দেওয়া যায়, এটার নাম দিলাম হচ্ছে সি, আচ্ছা এটার নাম দিলাম হচ্ছে আচ্ছা এটা সি না দিয়ে আমরা এটাকে নাম দিলাম সি, এটাকে দিলাম হচ্ছে ডি, এটাকে নাম দিলাম হচ্ছে হলো ই। ওকে, এটা দিলাম, আচ্ছা ই নাম দিয়ে দিলাম। এখন একটা ব্যাপার দেখো যে এখানে ই নাম দিলাম কখন, যে যখন আমার ডেল 1 পাওয়ার অ্যাঙ্গেল বা টর্ক অ্যাঙ্গেল, ওই অবস্থায় আমরা ফলটা ক্লিয়ার করে দিয়েছি, এবং ইলেকট্রিক্যাল পাওয়ার তখন বৃদ্ধি পেয়ে কোন বিন্দুতে চলে আসলো, এই বিন্দুতে চলে আসলো। এখন এই যে যতক্ষণ পর্যন্ত ফল্ট ছিল ততক্ষণ পর্যন্ত পজিটিভ এক্সিলারেশনের কারণে রোটর ম্যাসে কাইনেটিক এনার্জি কি হয়েছে, স্টোর হয়েছে, এবং এই কাইনেটিক এনার্জি স্টোর যেটা হলো সেটা আমরা যে ক্ষেত্রফল দিয়ে আমরা প্রকাশ করি, সে ক্ষেত্রফল প্রকাশ করা বা ডিটারমাইন করার পদ্ধতি হচ্ছে হলো যে আমার মেকানিক্যাল পাওয়ার এবং ইলেকট্রিক্যাল পাওয়ারের মধ্যবর্তী যে ক্ষেত্রফলটা আমরা পাবো। তা যতক্ষণ পর্যন্ত ফল্ট ছিল ততক্ষণ পর্যন্ত মেকানিক্যাল পাওয়ার যেহেতু কনস্ট্যান্ট, আমার পিএমই আছে, এবং ইলেকট্রিক্যাল পাওয়ার ছিল 0, তার মানে এই ইলেকট্রিক্যাল পাওয়ার ছিল 0 এবং মেকানিক্যাল পাওয়ার পিএম, তার মানে যে এই পজিটিভ এক্সিলারেশনের কারণে যে কাইনেটিক এনার্জি রোটর ম্যাসে স্টোর হয়েছে, সেটা আমরা যে A1 ক্ষেত্রফল দিয়ে প্রকাশ করব, সেটা মূলত হচ্ছে আমাদের এই অংশটুকু, যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার 0 এবং মেকানিক্যাল পাওয়ার পিএম, এইটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল পাওয়ার, সরি এই পজিটিভ এনার্জি, পজিটিভ এক্সিলারেশনের জন্য যে কাইনেটিক এনার্জি রোটর মাসে স্টোর হয়েছে, এটাকে আমরা A1 দিয়ে প্রকাশ করলাম। আমরা চাইলে এটাকে একটু লাল রং করে দিতে পারি, যে ধরো যে এটাকে আমরা লাল রং করে দিলাম, এটা হচ্ছে পজিটিভ এক্সিলারেশনের জন্য আমাদের এই পরিমাণ পাওয়ার কোথায় স্টোর হয়েছে, রোটর ম্যাসে স্টোর হয়েছে, আমরা এটাকে বলছি A1 ক্ষেত্রফল। এখন যখনই আমি ফল্ট ক্লিয়ার করে দিলাম, রোটর তো কি হয়ে গেছে, যে এখন যেহেতু পাওয়ার অ্যাঙ্গেল পজিটিভ এক্সিলারেশন ছিল, সেহেতু টর্ক অ্যাঙ্গেল বেড়ে ডেল 1 হয়ে গেছে এবং ইলেকট্রিক্যাল পাওয়ার এই বিন্দুতে চলে গেছে। এই বিন্দুতে যাওয়ার পর এখন আমাকে বলছে যে ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ন কি বলতেছে, যে যে পরিমাণ পজিটিভ এক্সিলারেশনের জন্য যে পরিমাণ কাইনেটিক এনার্জি আমার রোটর ম্যাসে স্টোর হয়েছে, সেই পরিমাণ কাইনেটিক এনার্জি কি হতে হবে, ডিজিপেটেড হতে হবে। এখন খেয়াল করো যে এই বিন্দুতে ইলেকট্রিক্যাল পাওয়ার মেকানিক্যাল পাওয়ার থেকে অনেক বড় এই বিন্দুতে, অর্থাৎ আমি যদি ই পয়েন্টে বলি তাহলে সেখানে পিই ইজ গ্রেটার দেন পিএম, তার মানে পিএ কি হয়ে যাবে, নেগেটিভ এক্সিলারেশন হয়ে যাবে। যদি নেগেটিভ এক্সিলারেশন পিএ হয়ে যায় তাহলে রোটরটা এখন কি করবে, স্লো ডাউন হতে থাকবে। রোটর স্লো ডাউন হতে থাকলেও সে কিন্তু এখনো কি সিনক্রোনাস স্পিড থেকে অনেক বেশি স্পিডে ঘুরছে, তার মানে ইলেকট্রিক্যাল পাওয়ার বাড়তে থাকবে। কতক্ষণ পর্যন্ত বাড়তে থাকবে, আর রোটর কি হবে, যত ইলেকট্রিক্যাল পাওয়ার বাড়বে পিএ মান তত বেশি নেগেটিভ হবে, অর্থাৎ রোটর আরো বেশি কি হবে, স্লো ডাউন হতে থাকবে। হতে হতে একটা সময় ধরে নিলাম আমরা এই বিন্দুতে, ধরো এই বিন্দুতে এসে আমার রোটরটা কি হয়ে গেল, সিনক্রোনাস স্পিডের সমান হয়ে গেল। যদি সিনক্রোনাস স্পিডের সমান হয়ে যায়, এই বিন্দুটাকে আমরা নাম দিলাম হচ্ছে ডেল ম্যাক্স। এই বিন্দুতে এসে আমরা যে ক্ষেত্রফলটা পাবো, যে A2 ক্ষেত্রফল পাবো, আমরা ধরে নিলাম, যদিও চিত্রে অতটা ভাবে বোঝা যাচ্ছে না, আমরা ধরে নিলাম যে এই A2 ক্ষেত্রফলটা আমাদের A1 ক্ষেত্রফলের সমান, যেখানে আমরা এখানে DE এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে F, আর এটা হচ্ছে আমাদের A2 ক্ষেত্রফল। এই A2 ক্ষেত্রফলটা আমার A1 ক্ষেত্রফলের সমান। যদি সমান হয়
তখন এই এফ বিন্দুতে আমার রোটরের স্পিড কি পাবো, সিনক্রোনাস স্পিডের সমান পাবো। রোটরের স্পিড কি পাবো, সিনক্রোনাস স্পিডের সমান পাবো, কিন্তু এফ বিন্দুতে দেখা যাচ্ছে যে এফ বিন্দুতে ইলেকট্রিক্যাল পাওয়ার মেকানিক্যাল পাওয়ার থেকে অনেক বেশি। তার মানে এফ বিন্দুতেও পি গ্রেটার দেন পি এম, তার মানে পি এ কি থাকবে, নেগেটিভ। তার মানে সিনক্রোনাস স্পিডের সমান হয়ে গেলেও রোটরের স্পিড এফ বিন্দুতে নেগেটিভ এক্সিলারেশনের জন্য রোটরের স্পিড কি হবে, কমতে থাকবে মানে সিনক্রোনাস স্পিড থেকে কমে যাবে। অর্থাৎ আমার যে পজিটিভ এক্সিলারেশনের জন্য যে আমার রোটর যেটা স্ট্যাটর ফিল্ড থেকে যে অ্যাঙ্গেলে যেটা দূরে সরে যাচ্ছিল, তার মানে আমার যে ডেলের মান বেড়ে যাচ্ছিল, এ বিন্দুতে আসার পর দেখা যাচ্ছে যে সিনক্রোনাস স্পিডের সমান হয়ে যাওয়ার পর তখন ম্যাক্সিমাম আমার যে ডেলটা বেড়ে গেল সেটা হচ্ছে ডেল ম্যাক্স এই পর্যন্ত বেড়ে গেল। কিন্তু এফ বিন্দুতে পি এর মান বেশি থাকায় পিএম থেকে সেখানে নেগেটিভ এক্সিলারেশন কন্টিনিউ থাকার কারণে এখন রোটরের স্পিড কি হবে, সিনক্রোনাস স্পিড থেকে কি হবে, কমতে থাকবে। অর্থাৎ সে যে পরিমাণ দূরত্বে সরে গিয়েছিল, ডেল ম্যাক্স পর্যন্ত সরে গিয়েছিল, এখন আস্তে আস্তে কি করবে, একটু একটু করে তাদের ব্যবধানটা রোটর স্ট্যাটর ফিল্ডের সাথে রোটর ফিল্ডের যে অ্যাঙ্গেলের ব্যবধান, এটা কি হবে, কমতে থাকবে। কমতে থাকা মানেই হচ্ছে হলো যে আমার ইলেকট্রিক্যাল পাওয়ার তখন না বেড়ে কি করবে, কমতে থাকবে। অর্থাৎ যে আমার এই বিন্দু থেকে আবার ইলেকট্রিক্যাল পাওয়ার এইদিকে আমাদের কি করবে, কমতে থাকবে। ওকে, এখন যদি আমরা মনে করি যে সিনক্রোনাস মেশিনে বা অল্টারনেটরে কোনো প্রকার ড্যাম্পিং না থাকতো, তাহলে কি ঘটতো? তাহলে যে ঘটনাটা ঘটতো, আমরা আরেকটা চিত্রে আসি, সেটা হচ্ছে হলো এইটা এখানে আঁকলে দেখা যাবে না, আমরা একটু ছোট করে আঁকানোর চেষ্টা করি। যদি ড্যাম্পিং না থাকতো, আমরা ধরে নিচ্ছি যে কোনো প্রকার ড্যাম্পিং নাই, তাহলে সেক্ষেত্রে কি হবে। আচ্ছা, তো আমরা এই একটা চিত্র আঁকালাম, সেখানে দেখাচ্ছি যে এটা হচ্ছে হলো আমার পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ। এখানে পিএম মেকানিক্যাল পাওয়ার ছিল, আমার এখানে ডেল জিরোতে অপারেট করছিল। এখন ফল্ট ডেল ওয়ানে ক্লিয়ার হওয়ার কারণে এখানে আমার ডেল ওয়ানে যে এখানে গেল এবং তারপরে ডেল ম্যাক্সে এসে এফ বিন্দুতে এসে আমার কি হয়েছে, যে রোটরের স্পিড সিনক্রোনাস স্পিডের সমান হয়েছে। কিন্তু এখানে পি 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 এম থেকে বড় থাকার কারণে নেগেটিভ এক্সিলারেশন থাকায় কি হবে, সিনক্রোনাস স্পিড থেকে রোটরের স্পিড তখনও কমতে থাকবে, আর কমে গেলে তখন ইলেকট্রিক্যাল পাওয়ার কমলে এবার যেটা হবে যে ইলেকট্রিক্যাল পাওয়ার কমতে 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 এক সময় এক সময় এই বিন্দুতে যখন আসবে, তখন পিএম এবং পি দুইজনই কি থাকবে, সমান থাকবে। যদি দুইজনই সমান থাকে, পিএম এবং পি দুইজনই যদি সমান থাকে, তখন এক্সিলারেশন পাওয়ার কি হয়ে যাবে, এক্সিলারেশন পাওয়ার হয়ে যাবে হচ্ছে হলো জিরো, এক্সিলারেশন পাওয়ার জিরো হয়ে যাবে। ওকে, আচ্ছা, এই যে আমার এখন দেখো যে এফ বিন্দু থেকে আবার যখন এই বিন্দুর নাম দিয়েছিলাম আমরা কি, ডি বিন্দু, ডি বিন্দুতে যখন ফিরে আসলো, তখন এই যে স্লো ডাউন হয়ে ফিরে আসলো, তখন এখানে আবার একটা ক্ষেত্রফল তৈরি হলো, যে ক্ষেত্রফলকে আমরা নাম দিলাম হচ্ছে A3। আমরা এটাকে নাম দিচ্ছি হচ্ছে A3। তার মানে দাঁড়াচ্ছে যে A3 ক্ষেত্রফল আবার এখানে একটা তৈরি হলো। এখন এই রোটর কি করবে, যে রোটর স্লো ডাউন হতে হতে আবার এইদিকে যাবে, এবং কত দূর যাবে, যতক্ষণে আমার এই যে A3 এর ক্ষেত্রফলের সমান আবার এখানে কি তৈরি হবে, A4 একটা ক্ষেত্রফল তৈরি হবে। আচ্ছা দেখো, যখন এই বিন্দু থেকে যখন সরে আসবে, তখন আবার যেটা দাঁড়াবে যে মেকানিক্যাল পাওয়ারটা ইলেকট্রিক্যাল পাওয়ার থেকে বেশি হয়ে যাবে। তার মানে পজিটিভ এক্সিলারেশন তৈরি হবে, রোটরের স্পিডটা আবার কি হবে, বাড়তে থাকবে। তার মানে এখানে সিনক্রোনাস স্পিডে ছিল, কিন্তু আমার পিএম থেকে বড় থাকায় নেগেটিভ এক্সিলারেশনের কারণে রোটর স্লো ডাউন হতে থাকলো। স্লো ডাউন হতে হতে ডি বিন্দুর পরে ডি বিন্দুতে এসে পিএমপি সমান হলো, এখানে একটা ক্ষেত্রফল তৈরি হলো A3, এবং এটা হচ্ছে হলো যে রোটর স্লো ডাউন হওয়ার কারণে, এবং ডি বিন্দুর পরে আবার যখন ইলেকট্রিক্যাল পাওয়ার কমে গেল, অর্থাৎ মেকানিক্যাল পাওয়ার বেড়ে গেল, পজিটিভ এক্সিলারেশন তৈরি হলো। তার মানে রোটরের স্পিড আবার বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এই বিন্দুটার নাম দিলাম এইচ বিন্দু। এই বিন্দুতে এসে যখন A3 এর ক্ষেত্রফলের সমান A4 হবে, তখন এইচ বিন্দুতে পুনরায় আমার রোটরের স্পিড আবার কিসের সমান হবে,
সিনক্রোনাস স্পিডের সমান হবে। তো যদি কোনো প্রকার ড্যাম্পিং না থাকে তাহলে আমার এই রোটরটা বা আমাদের এই পাওয়ার অ্যাঙ্গেল কার্ভটা এইচ ডি এফ বা আমরা বলতে পারি এফ ডি এইচ এই বরাবর সুইং হতে থাকবে যদি কোনো প্রকার ড্যাম্পিং না থাকে। ওকে, আর যদি আমরা ধরে নিই যে আমাদের ড্যাম্পিং আছে, যদি ড্যাম্পিং থাকে তাহলে আমরা বলবো যে এই যে এফ বিন্দুতে আমার কি হয়েছিল যে সিনক্রোনিজমে ফিরে আসছিল, কিন্তু পিএম থেকে বড় থাকায় নেগেটিভ অ্যাক্সিলারেশন থাকার কারণে রোটর কি হবে, স্লো ডাউন হতে থাকবে, তখন ইলেকট্রিক্যাল পাওয়ার কমতে থাকবে। এবং ড্যাম্পিং থাকলে এক সময় পুনরায় যে ডি বিন্দুতে প্রথমে ইনিশিয়ালি যে সিনক্রোনিজমে ছিল সেই ডেল জিরো অ্যাঙ্গেলে, সেই অ্যাঙ্গেলে এসে আবার পুনরায় ওই সিনক্রোনাস জেনারেটর বা অল্টারনেটরটা পুনরায় ডেল জিরো পাওয়ার অ্যাঙ্গেল বা টর্ক অ্যাঙ্গেলে অপারেট করবে এবং সিনক্রোনিজমে থাকবে। তার মানে আমাদের যে ব্যাপারটা যেটা বলছি যে যদি আমার সাধারণত ড্যাম্পিং থাকবে একটা সিনক্রোনাস জেনারেটরে, যদি ড্যাম্পিং থাকে তাহলে দেখা যাচ্ছে যে আমার যে ইনিশিয়ালি মানে ফল্ট ক্লিয়ার হওয়ার পরে এফ বিন্দু পর্যন্ত এসে সিনক্রোনাস স্পিডের সমান হয়েছিল এবং এফ বিন্দু থেকে আবার স্লো ডাউন হয়ে আবার কি হবে যে পুনরায় যে ডেল জিরো টর্ক অ্যাঙ্গেল বা পাওয়ার অ্যাঙ্গেলে যে সিনক্রোনিজমে অপারেট করতেছিল ওই ডেল জিরো অ্যাঙ্গেলে আবার পুনরায় কি হবে, তারা কি করবে, অপারেট মেশিন সিনক্রোনাস মেশিনটি অপারেট করবে। আর যদি ড্যাম্পিং থাকে তাহলে ড্যাম্পিং না থাকে তাহলে এফডিএইচ বা এইচডিএফ এই বরাবর এই তারা কি করবে যে আনড্যাম্প অবস্থায় থাকলে এই বরাবর তারা কি করবে, সুইং করতে থাকবে। এটা হচ্ছে মূলত আমাদের আমরা যে আলাপটা করছিলাম যে যদি আমার সেন্ডিং এন্ডে ফল্ট হয় এবং সেই ফল্টটা যদি ডেল ওয়ান ডিগ্রিতে যদি কি হয়, ডেল ওয়ান পাওয়ার অ্যাঙ্গেল বা টর্ক অ্যাঙ্গেলে যদি কি করা হয়, ক্লিয়ার করা হয়, তাহলে আমাদের এই ধরনের ঘটনাটা ঘটতে পারে। এখন আমরা যদি কোনো কারণে ধরো যে ফল্টটা ক্লিয়ার করতে দেরি হয়ে গেল, একটু দেরি হয়ে গেল, অর্থাৎ আমি যে ডেল ওয়ান বলেছিলাম ডেল ওয়ান না হয়ে এখন আমরা ফল্ট ক্লিয়ার করতে যে দেখা গেল যে আরেকটু দেরি করলাম, অর্থাৎ আমার রোটরের যে ফল্ট হওয়ার ফলে যে পজিটিভ এক্সিলারেশন যে তৈরি হওয়ার কারণে যে আমার রোটরটা স্পিড বেড়ে যাচ্ছিল, স্পিড বেড়ে যাওয়ার কারণে আমার কি বেড়ে যাচ্ছিল, স্পিড বেড়ে যাওয়ার কারণে স্পিড বেড়ে যাওয়ার কারণে আমাদের ওই রোটরটা কি করতেছিল, যে পাওয়ার অ্যাঙ্গেল বা টর্ক অ্যাঙ্গেল সেই ডেলের মানটা কি হয়ে যাচ্ছিল, বেড়ে যাচ্ছিল। তো আমরা দেখালাম একটা চিত্রে যে ডেল ওয়ান সময়ে কি করা হয়েছিল, ফলটা ক্লিয়ার করা হয়েছিল, যে কারণে আমরা দেখেছি যে পুনরায় তারা আবার পূর্বোক্ত ডেল জিরোতে সিনক্রোনিজমে চলে আসে। তা আমরা আবার একটু খেয়াল করি যে পিএম মেকানিক্যাল ইনপুট পাওয়ারে ডেল জিরো অবস্থায় কি আছে, যে সিস্টেমটা স্টেবল অবস্থায় আছে। আমরা একটু আগে একটা চিত্রে দেখিয়েছিলাম যে ডেল ওয়ানে যে আমরা কি করেছিলাম, ফল্টটা ক্লিয়ার করেছিলাম। তো আমরা যদি এই ফল্ট ক্লিয়ার করতে যদি কি করি, একটু দেরি করি, আচ্ছা দেরি করলাম, যে কোনো কারণে ফল্টটা ক্লিয়ার করতে দেরি হয়ে গেল, তো আমরা ধরলাম যে ডেল টুতে যে আমরা কি করেছি, ফল্টটা ক্লিয়ার করেছি, এটা হচ্ছে হলো আমাদের ডেল টু। তাহলে ডেল টুতে যে যদি ফল্ট যখন ক্লিয়ার করব তখন আমার এটা হয়ে যাবে হচ্ছে হলো যে তখন যেহেতু এখানে চলে আসবে আমার ইলেকট্রিক্যাল পাওয়ার ফল্ট ক্লিয়ার হওয়ার সাথে সাথে পি, এবং আমার যে পজিটিভ এক্সিলারেশনের জন্য যে কাইনেটিক এনার্জি রোটর ম্যাসে স্টোর হয়েছিল সেটা আমরা এই ক্ষেত্রফল দিয়ে এ ওয়ান ক্ষেত্রফল দিয়ে আমরা ডিটারমাইন করতে পারবো বা নির্ণয় করতে পারবো। এবং ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ান বলতেছে যে এই যে পরিমাণ কাইনেটিক এনার্জি রোটর ম্যাসে স্টোর হয়েছিল সেই পরিমাণ কাইনেটিক এনার্জি যখন ডিসিপেটেড হবে আমরা ধরে নিলাম যে সেই পরিমাণ কাইনেটিক এনার্জি আমাদের এই পর্যন্ত, এখানে আমরা বলতেছি হচ্ছে হলো এটাকে ডেল ম্যাক্স এই পর্যন্ত, যে সেই পরিমাণ কাইনেটিক এনার্জি কি হয়ে গেল, যে এখানে ডিসিপেটেড হয়ে গেল, এবং ডিসিপেটেড হওয়ার পর এই বিন্দুতে এসে রোটরের স্পিডটা কি হয়ে গেল, সিনক্রোনাস স্পিডের সমান হয়ে গেল, এবং ড্যাম্পিং থাকলে তারা পুনরায় যে বিন্দু এই বিন্দুতে এসে আবার সিনক্রোনিজমে অপারেট করতে থাকবে। এটাকে বলেছি আমরা A2 ক্ষেত্রফল। এখন খেয়াল করো যে এই ডেল টুতে আমরা ফল্ট ক্লিয়ার করেছি, আমরা ধরে নিলাম যে এখন আমরা আরো আমাদের ফল্ট ক্লিয়ার করতে আরো দেরি হয়ে গেল। আরো দেরি বলতে যে ধরো যে এই ডেল টুতে না যে আমরা ধরে নিলাম যে এখন ফল্ট ক্লিয়ার হতে হতে সময় নিল হচ্ছে আমাদের এই ডেল থ্রি। তো ডেল থ্রি যদি হয় তাহলে এখনো এখানে আমাদের কি হবে, যে এখানে পজিটিভ এক্সিলারেশনের জন্য একটা আমাদের কি হবে, যে
একটা যে কাইনেটিক এনার্জি রোটর মেসে স্টোর হবে সেটা a1 ক্ষেত্রফল দিয়ে প্রকাশ করছি, এবং আমাদের এই a1 এর সমান এখানে আমাদের ধরে নিলাম যে এই ক্ষেত্রে আমাদের এই অবস্থায় এসে আমরা a2 টা পেলাম। তার মানে ডেল থ্রি আমরা যদি দেখা যাচ্ছে যে একটু দেরিও করি, তার মানে রোটর স্পিড বাড়ানোর কারণে টর্ক অ্যাঙ্গেলটা বাড়তেছে। আমরা এবার চিন্তা করলাম যে আরো দেরি করলাম, দেরি করার ফলে দাঁড়ালো যে এবার ডেল থ্রিতে যে আমরা দেরি করে ধরো যে চলে আসছি হচ্ছে এই পর্যন্ত। এ পর্যন্ত আসার পর দেখা যাচ্ছে যে এটাকে আমরা নাম দিলাম ডেল ফোর। এই সময় ফল্ট ক্লিয়ার করা হলো, তাহলে ফল্ট ক্লিয়ার করলে এখন ইলেকট্রিক্যাল পাওয়ার চলে যাবে এই বিন্দুতে। এখন এর ফলে যেটা কি হবে যে এখানে যে একটা আমার রোটর ম্যাসে যে পজিটিভ এক্সিলারেশনের জন্য যে কাইনেটিক এনার্জি স্টোর হবে সেটাকে আমরা এই ক্ষেত্রফল দ্বারা প্রকাশ করছি, এবং এটার নাম দিয়েছি হচ্ছে হলো a1। এবং ঠিক একই পরিমাণ পাওয়ার ডিসিপেটেড হতে আমরা ধরে নিলাম যে এইখানে যে ক্ষেত্রফলটা আছে এটাকে আমরা বলতেছি a2। এই ক্ষেত্রফলে যে আমার কি হচ্ছে পাওয়ার ডিসিপেটেড হচ্ছে, এবং একদম আমার এই যে ইলেকট্রিক্যাল পাওয়ার এবং মেকানিক্যাল পাওয়ার ইন্টারসেকশন পয়েন্টে এসে a2 এর ক্ষেত্রফল a1 এর সমান হয়ে যাচ্ছে এই ডেল ফোর পাওয়ার অ্যাঙ্গেলে আমরা ফল্ট ক্লিয়ার করার কারণে। এবং এটা হচ্ছে কি আমাদের ডেল ম্যাক্স আমরা নাম দিচ্ছি। ওকে, তার মানে দাঁড়াচ্ছে যে আমরা ফল্ট ক্লিয়ার করতে দেরি করতে করতে একসময় এসে দাঁড়ালো যে ডেল ফোরে এসে যখন ফল্ট ক্লিয়ার করলাম তখন যে আমার পজিটিভ এক্সিলারেশনের জন্য যে ক্ষেত্রফল a1 তৈরি হয়েছিল, কাইনেটিক এনার্জি যেটা রোটর ম্যাসে স্টোর হয়েছিল সেটা ডিসিপেটেড হতে যে a2 ক্ষেত্রফল প্রয়োজন সেটা আমরা পেয়েছি একদম ইন্টারসেকশন পয়েন্ট অফ মেকানিক্যাল পাওয়ার অ্যান্ড ইলেকট্রিক্যাল পাওয়ার। এই পয়েন্ট পর্যন্ত নিয়ে যে ক্ষেত্রফলটা এখানে আমরা পেয়েছি সেই ক্ষেত্রফলটা আমাদের সমান হচ্ছে হলো a1 এর সমান। আচ্ছা, তার মানে এরপর ডেল ফোর এর পর যদি আমি ফল্ট ক্লিয়ার করতাম, অর্থাৎ ডেল ফোরেও ফল্ট ক্লিয়ার না করে যদি ডেল ফাইভে যে আমরা ফল্ট ক্লিয়ার করতাম, তখন কিন্তু আমার এই পজিটিভ এক্সিলারেশনের জন্য যে রোটর ম্যাসে যে কাইনেটিক এনার্জি স্টোর হতো সেটা a1 এর ক্ষেত্রফলটা আর এই বিন্দু পর্যন্ত এসে a2 এর ক্ষেত্রফলের সমান হতো না, মানে a2 এর ক্ষেত্রফল a1 এর থেকে কি হয়ে যেত, ছোট হয়ে যেত। অর্থাৎ ডেল ফাইভে যদি আমি ফল্ট ক্লিয়ার করতাম তাহলে আর আমার a2 টা a1 এর সমান হতে পারতো না, তার a2 টা a1 এর থেকে ছোট হয়ে যেত। তার মানে আমার যে পরিমাণ কাইনেটিক এনার্জি স্টোর হয়েছিল পজিটিভ এক্সিলারেশনের জন্য রোটর ম্যাসে সে পরিমাণ কাইনেটিক এনার্জি ডিসিপেটেড হয়নি। তার মানে রোটর স্লো ডাউন হতে হতে সিনক্রোনাস স্পিডের সমান না হতেই আবার ইলেকট্রিক্যাল পাওয়ার মেকানিক্যাল পাওয়ার থেকে কমে যাওয়ার কারণে, অর্থাৎ এই বিন্দুর পরে চলে আসার কারণে তখন মেকানিক্যাল পাওয়ার ইলেকট্রিক্যাল পাওয়ার থেকে বেড়ে যাওয়ার কারণে পজিটিভ এক্সিলারেশনের কারণে সিনক্রোনাস স্পিড স্লো ডাউন হতে হতে সিনক্রোনাস স্পিডের সমান না হওয়ার আগেই আবার পজিটিভ এক্সিলারেশন পাওয়ায় কি হবে, স্পিডটা আবার কি হবে, বেড়ে যেতে থাকছে। তার মানে আমরা দেখছি যে চিত্র থেকে এই ডেল ফোর পর্যন্ত যখন আমি ফল্ট ক্লিয়ার করলাম সেই অবস্থায় যে পরিমাণ কাইনেটিক এনার্জি a1 ক্ষেত্রফলে স্টোর হয়েছিল তার ডিসিপেটেড হতে আমার যে a2 ক্ষেত্রফল দরকার তা একদম ইন্টারসেকশন পয়েন্টে যে পেয়েছি। তার মানে যে এই ডেল ফোরটাই হচ্ছে ম্যাক্সিমাম সময় বা ম্যাক্সিমাম পাওয়ার অ্যাঙ্গেল যে বা টর্ক অ্যাঙ্গেল যে অবস্থায় আমরা ফল্ট ক্লিয়ার করলে সিস্টেমটা কি হবে, সিনক্রোনিজমে ফিরে আসবে। এই ডেল ফোরটাকেই তখন আমরা বলবো ডেল সি, যে ডেল সি এর মানে হচ্ছে হলো ডেল সিটা হচ্ছে হলো ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল। তার মানে যে ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল, তার মানে আমাদের ফল্ট ক্লিয়ার করতে হলেও আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেলের মধ্যে আমাদেরকে কি করতে হবে, ফল্টটা ক্লিয়ার করতে হবে। ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেলের থেকে দূরে যে যদি আমরা ফল্ট ক্লিয়ার করি তাহলে সেক্ষেত্রে আমার সিনক্রোনাস মেশিন বা অল্টারনেটর কি হবে না, সিনক্রোনিজমে ফিরে আসবে না। ওকে, তাহলে এইখান থেকে আমরা আরেকটা জিনিস আমরা ধারণা পেলাম, যেটা হচ্ছে ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল, যেটা হচ্ছে হলো যে আমার যখন ফল্ট হবে তারপরে আমি কত সময়ের মধ্যে আমি কি করতে পারি যে ফল্টটা ক্লিয়ার করলে আমার সিনক্রোনাস মেশিনটা কি হবে, পুনরায় সিনক্রোনিজমে চলে আসবে। ওকে, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।